খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সুবর্ণ জয়ন্তী উদযাপন সংগঠনে তাই তো উৎফুল্লিত কর্মকর্তারা। এর প্রেক্ষিতে সত্য সাই সেবা সমিতি শ্রীভূমি জেলা বিশেষ কার্যক্রম আয়োজন করে। স্থানীয় রমণীমোহন ইনস্টিটিউটের প্রাঙ্গণ থেকে ভগবান সাই বাবার প্রতিকৃতি তথা প্রজ্বলিত দ্বীপ সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংগঠনের কর্মকর্তারা সহ শ্রীভূমি জেলার অগণিত লোকেরা সামিল হন। শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা অতিক্রম করার পর বিসর্জন ঘাটে এসে পৌঁছে। পরবর্তীতে গঙ্গা আরতি কার্যক্রমে সামিল হন প্রত্যেকেই। পুরোহিতের মন্ত্রার্চন, অগণিত দ্বীপ প্রজ্বলিত তথা একসঙ্গে জড়ো হয় গঙ্গার উদ্দেশ্যে আরতি মিনি তীর্থ কেন্দ্র হয়ে ওঠে। সন্ধ্যার মুহূর্ত যেন অপরূপ হয়ে ওঠে সবার কাছে। পরিবারের মঙ্গল কামনায় গঙ্গা মায়ের কাছে মিনতি করেন ভক্তবৃন্দদের অনেকেরই।
জল দিতে লাগবো, জল দিতে লাগবো, পানি দে। জল দিতে লাগবো, জল দিতে লাগবো। স্টেজের ডান পাশে যারা আছে আপনারা নিচে বসে পড়ুন।
করিমগঞ্জ সত্যসাই সেবা সমিতি 2024 ইংরেজিতে আমরা 50 বছর পূর্ণ করেছি। আমরা এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিগত মার্চ মাস থেকে বিভিন্ন উৎসব, আধ্যাত্মিক এবং সেবামূলক উৎসব করে আসছি। তার একটা অঙ্গ হিসাবে আজকে 99তম জন্মদিবসের প্রাক্কালে 23শে নভেম্বর 2024 ইংরেজি ভগবান শ্রী সত্যসাই বাবার 99তম জন্মদিবস উপলক্ষে আজকে আমরা এই পদযাত্রা শুরু করেছি। পদযাত্রাটা সমস্ত শহর পরিক্রমা করে তারপর এসে বিসর্জন ঘাটে বিসর্জন শেষ করে আমরা আমাদের আরতি শুরু করব। গঙ্গা আরতি, যেটা আমরা এবার একটা নতুন পরিবেশ সৃষ্টি করতে চাইছি, যাতে গঙ্গা আরতিটা সুন্দরভাবে হয়। আপনারা সামাজিক মাধ্যমকে আমরা অসংখ্য ধন্যবাদ, আপনারা আজকে এসছেন। আপনাদেরকে একটা অনুরোধ, আপনারা গঙ্গা আরতির যে উপভোগটা সেটা আপনারা করবেন, একটা আধ্যাত্মিক অনুভব পাবেন আমরা আশা করি। ধন্যবাদ। সাইরাম। ইন্দিরা ভবনে দলীয় কর্মকর্তাদের নিয়ে সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি বললেন, হঠাৎ করে ক্যাবিনেট সিদ্ধান্তে করিমগঞ্জের নাম বদলের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ এখন থেকে শ্রীভূমি হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার অন্য কিছু অনুরাগীরা সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠেন। তবে নাম বদলের পিছনে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন সিলেট ভ্রমণ করে করিমগঞ্জের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন, এমন তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় লাভ করলেন সে প্রশ্ন করেন কংগ্রেস সভাপতি। বললেন, 1874 সালে বেঙ্গল প্রভিন্স থেকে সিলেটকে পৃথক করে অসমের সঙ্গে যুক্ত করে ব্রিটিশরা। ইংরেজ সরকারের এই পদক্ষেপ সিলেট সহ বৃহত্তর বাংলা জুড়ে একে অন্য ধরনের ভাবাবেগে তৈরি হয়। করিমগঞ্জের নাম দিয়েছিলেন শ্রীভূমি। এমনকি রবি ঠাকুরের সমালোচনা হবে কেন সে প্রশ্ন করেছেন দলীয় নেতাদের কাছে। শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলেন, কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। উনি নেই আমাদের কাছে। উনি এই যে রবীন্দ্রনাথের উক্তিটাকে বিকৃতি করেছেন, ডিস্টর্ট করেছেন, আমি মনে করি উনি সেটা নিয়ে ক্ষমা চাওয়া উচিত। উনার ক্ষমা চাওয়া উচিত এটা নিয়ে। রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন সেটা রেকর্ডেড আছে। রবীন্দ্রনাথ করিমগঞ্জকে নিয়ে কোনো উক্তি করেননি। সেটা 1919-এ। তো বিভিন্ন পলিটিক্যাল অফিসগুলোতে দেখা যায় যে অফিসে পরিবর্তন হচ্ছে সেই অফিসকে সেটা জিজ্ঞেস করলে আমার মনে হয় ভালো হবে। এবং আমি করিমগঞ্জে ইন্দিরা গান্ধীর জন্মদিন আমরা পালন করেছি। আগামী ইন্দিরা গান্ধীর জন্মদিন করিমগঞ্জ কংগ্রেস অফিসে পালন হবে। এই শ্রীভূমি এবং করিমগঞ্জের বিতর্কিত যে একটা সিদ্ধান্ত উনি চাপিয়ে দিয়েছেন, which I should say a kind of surgical strike in Borak Valley. এই নামটা দেওয়া হয়েছে 2014 থেকে আমরা শুনতে পাচ্ছি। সার্জিক্যাল স্ট্রাইক, which was not in earlier. আমরাও 60 বছরের উপর কংগ্রেস সরকারে ছিল। শ্রীহট্টের নাম পরিবর্তন করেনি। মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি
সুন্দরী শ্রীভূমি। এটা বলেছিলেন 1919 ইংরেজিতে সিলেট যখন তিনি নভেম্বর মাসে 1919-এর 5 নভেম্বর উনি সিলেট পরিভ্রমণ করেছিলেন 1919-এ, এবং সেদিন বলেছিলেন তখন ছিল ইংরেজ শাসনের প্রথমাবস্থায় করিমগঞ্জ, তার করিমগঞ্জ নাম নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সির সাথে সংযুক্ত ছিল। 1874-এ বেঙ্গল প্রেসিডেন্সি থেকে সিলেটকে কেটে নিয়ে জুড়ে দেওয়া হয় আসামের সাথে। দেশ ভাগের আগে পরাধীন ভারতবর্ষে করিমগঞ্জ ও তার করিমগঞ্জ নাম নিয়ে সিলেটের একটি মহকুমা হিসাবে আসামে অন্তর্ভুক্ত হয়েছে। দেশ ভাগের পর সিলেট পূর্ব পাকিস্তানে চলে যায় ও সিলেটের করিমগঞ্জ মহকুমাটি আসামে থেকে যায়। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই আমার কাছে রয়েছে, আপনারা নিতে পারেন। রবীন্দ্রনাথ করিমগঞ্জে এসে কোনোদিন বলেননি। রবীন্দ্রনাথ বলেছিলেন 1919 ইংরেজির 5 নভেম্বর শ্রীহট্ট ভ্রমণ করতে সুরমা ভ্যালির যে তথা শিলং ছিল তখন ক্যাপিটাল। দ্য ক্যাপিটাল ওয়াজ ইন মেঘালয়, শিলং। সেখান থেকে ইংরেজরা পরিচালনা করত। তো আজকে এইভাবে যে ডেস্ট্রোন করে, আমরা we are not going to want to get any clarification, কিন্তু এইভাবে এটা কিসের ইঙ্গিত, এটা ইঙ্গিতটা কিসের আমি জিজ্ঞেস করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গতকাল বিলম্ব না করে করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে থাকা সাইনবোর্ড জেলার নাম পাল্টে দেওয়া হলো। বুধবার দলীয় বৈঠক শেষে বিজেপি কার্যালয়ের সাইনবোর্ড বদলে দেওয়া হয়। এখন থেকে শ্রীভূমি জেলা কার্যালয় হিসেবে পরিচয় বহন করবে। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য অত্যাধিক আনন্দের সহিত বললেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন সার্থক করে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়াস সত্যিই প্রশংসিত। শ্রীভূমি নামেতে খানিকটা যেন প্রাণের ছোঁয়া লেগে রয়েছে, তাই জেলার প্রতিজন লোক অত্যাধিক উল্লসিত সরকারের বিশেষ প্রয়াসে। আমরা আজ ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে আমাদের যে বোর্ড যেগুলো ছিল, যে সাইনবোর্ড যেগুলো ছিল, সেগুলোর মধ্যে করিমগঞ্জ জেলা যেখানে লেখা ছিল আমরা সেটাতে পরিবর্তন করে সরকারের যে সিদ্ধান্ত আছে, গতকালকে যে আসাম সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেটা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা অনুযায়ী আমরা আজ আমাদের ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা কার্যালয়ের বোর্ডগুলোর মধ্যে আমরা শ্রীভূমি জেলা হিসেবে নামাঙ্কিত করলাম। আমরা করিমগঞ্জ জেলার স্থলে আমরা শ্রীভূমি জেলা নামে আমরা স্টিকার লাগিয়েছি। আমরা আশা করব বাকি যে বোর্ড বা বাকি যাদের যাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারাও ধীরে ধীরে সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। করিমগঞ্জ জেলার নতুন নাম শ্রীভূমি জেলা করায় জেলার বিভিন্ন মহলে বাদভাঙ্গা উচ্ছ্বাস বিরাজ করছে। এতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি বাড়তি শ্রদ্ধা নিবেদন করা হয় বলে অনেকেরই অভিমত। এমন খুশিতে বুধবার পাথারকান্দি বিধানসভার লুয়াইপুর বিজেপি ব্লক মন্ডলে এক সভার আয়োজন হয়। এতে উপস্থিত দলীয় পদাধিকারীরা প্রথমে এই ঘোষণাকে ঐতিহাসিক বলে নিজেদের খুশি জাহির করেন। পরে সাংবাদিকদের সাথে বার্তালাপে মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার, তাই গতকাল দিশপুরে অনুষ্ঠিত ক্যাবিনেট পর্যায়ের বৈঠকে জেলার নতুন নাম শ্রীভূমি জেলা করা হয়। এতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান নন্দীবাবু। কারণ আমাদের বহুদিনের দাবি ছিল করিমগঞ্জ শহরের করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি।
তাই গতকাল ক্যাবিনেট মিটিংয়ে আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি আমাদের করিমগঞ্জকে শ্রীভূমি ডিস্ট্রিক্টের নাম দিয়েছেন। এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। যেটা কংগ্রেস আমল সেটা 2018-19 থেকে রবীন্দ্রনাথ এর যে বক্তব্য যে মন্তব্য করেছেন ওনার যে নাম সেটা পরিণত হয়েছে করিমগঞ্জ জেলার নাম। এই জন্য অশেষ ধন্যবাদ এবং সঙ্গে আমাদের পাতাকান্দি বিধায়ক এবং আমাদের সবাইকে ধন্যবাদ জানান নেতৃত্বের মানুষ এবং বিজেপি সরকার আশায় সেটা হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে বর্তমানে যুব সমাজের মধ্যে বিশেষ করে গ্রামের খেলোয়াড়দের বের করে বর্তমান সরকারের একটা প্রচেষ্টা, যার নাম দেওয়া হয়েছে খেল মহারণ। আজ থেকে দুদিন ব্যাপী উত্তর করিমগঞ্জ জেলার বদরপুরে মালুয়া এলাকার একটি মাঠে আরম্ভ হলো খেল মহারণের বিভিন্ন ইভেন্ট। যত বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য ফুটবল, লং দৌড়, কবাডি, সাইকেল দৌড় সঙ্গে সাঁতার প্রতিযোগিতা। গতকাল মালুয়া এলাকার একটি মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে ভারত মাতার প্রতিকৃতির সম্মুখে প্রজ্বলন করার পর জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग तव ज्योति नमस्तुते। ताली बजाओ, ताली बजाओ। মোৰ সন্মুখত বহি থকা আমাৰ সৰু সৰু খেলুৱৈসকল, মই মোৰ বক্তব্য বেছি দীঘলীয়া নকৰোঁ কাৰণ যিহেতু বহুত গৰম, আপোনালোকে অনেক কষ্ট পাইছে। মই আপোনালোকক বাছ সংক্ষিপ্ত হিচাপত মই আপোনালোকক ক'ব বিচাৰোঁ, যোৱাবাৰ নিচিনাকৈ খেল মহাৰণৰ যি প্ৰচেষ্টা আমাৰ গভৰ্ণমেণ্টৰ পৰা এইবাৰো আমাৰ লোৱা হৈছে খেল মহাৰণ 2.0। আমি আশা কৰিছোঁ এইবাৰো যোৱাবাৰৰ নিচিনাকৈ যি হিচাপত আপোনালোকে পাৰ্টিচিপেট কৰিছিলে এইবাৰো তেনেকৈ আপোনালোকৰ টেলেণ্ট আপোনালোকে দেখুৱাবলৈ সক্ষম হ'ব। আমি এই মালুৱাৰ পৰাই আমি এই কৰিমগঞ্জৰ পৰাই ভাল ভাল প্লেয়াৰ উলিয়াই নিবলৈ সক্ষম হ'ম বুলি আমি এই খেল মহাৰণৰ জৰিয়তে আশা কৰিছোঁ। যোৱাবাৰ যেনেকৈ এথলেটিক, কাবাডী, খো-খো, ভলীবল আছিলে, এইবাৰ খো-খোটো নাই। এইবাৰ 2-3টা গেম এড কৰা হৈছে, ৰোড চাইক্লিং, চেছ এণ্ড ছুইমিং। গোটেই আমাৰ কৰিমগঞ্জে গম পাব যে কেনেকুৱা ধৰণৰ গেম চলিছে আৰু কি ধৰণৰ হৈ আছে। ধন্যবাদ। যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্যোগে বিগত বছর প্রথমবারের মতো আসামে ইতিহাস সৃষ্টি করে খেল মহারণ নামক এক নতুন উদ্যোগের মধ্য দিয়ে সমগ্র রাজ্যে যারা ক্রীড়া ক্ষেত্রে প্রতিভাবান খেলোয়াড় যারা আছেন তাদেরকে বেছে নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে উপযুক্ত মঞ্চ প্রদানের উদ্দেশ্যে এই খেল মহারণের শুভারম্ভ হয়েছিল 2023 সনে। আর এবার এই খেল মহারণ দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের জেলা এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে খেল মহারণ দ্বিতীয় সংস্করণের শুভারম্ভ হল। প্রথমে আমি আমার বৃহত্তর এলাকার পৰা ৰাইজৰ ফালৰ পৰা
মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ যে আমাৰ গাঁৱৰ পিছপৰা প্ৰতিভাবিলাকক উঠাই লৈ যাবলৈ মূল স্ৰোতত লৈ যাবলৈ তেখেতে চেষ্টা চলাই আছে। যোৱা বছৰো কৰিছে, এই বছৰো কৰিছে, সেইকাৰণে তেখেতক আমি ধন্যবাদ জনাইছোঁ। আমি সেইটো ভালকৈ এতিয়া গম পাইছোঁ যে আমাৰ গাঁৱৰ প্ৰতিভাবিলাকক মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাৰ ষ্টেট লেভেলত চেণ্ট্ৰেল লেভেলত লৈ যাবলৈ যি প্ৰচেষ্টা জাৰি ৰাখিছে, সেই প্ৰচেষ্টাটো আগবঢ়াই লৈ যাবলৈ আমাৰ সেইটো দায়িত্ব হয়। আমি সেইকাৰণে ইয়াত আহিছোঁ আৰু আমাৰ ইয়াত খেল মহাৰণ কমিটি চলাবলৈ যি জিপি লেভেল কমিটিটো হৈছে তেখেতে ধুনীয়াকৈ এটা প্ৰগ্ৰাম হাতত লৈছে। এতিয়া আমাৰ প্ৰগ্ৰামটো ষ্টাৰ্ট হৈ যাব। মাননীয় খেল মহাৰণ কমিটিৰ LAC লেভেলৰ মাননীয় সভাপতি ডাঙৰীয়া শ্ৰীযুক্ত সুব্ৰত ভট্টাচাৰ্য মহোদয় তেখেত আহিছে আৰু আমাৰ ADC উদয় শংকৰ দত্ত ডাঙৰীয়াও আহিছে। এতিয়া অলপ পিছত DC ডাঙৰীয়া আহি পাব। আমি প্ৰগ্ৰামটো ভালকৈ চলাই যাবলৈ যিমান স্কুলৰ পৰা ষ্টুডেণ্ট আহিছে, টিচাৰবিলাক আহিছে, তেখেতক আমি অনুৰোধ জনাম আমাক হেল্প কৰক যাতে আমি প্ৰগ্ৰামটো ভালকৈ কৰিব পাৰোঁ। মুখ্যমন্ত্ৰী এনে পদক্ষেপ সঁচাকৈ প্ৰশংসনীয়, কিন্তু আচল কথাটো হৈছে প্ৰতি বছৰ আপোনালোকে এনেদৰে খেল পাতিব, কিন্তু প্ৰতি বছৰত 365 দিনৰ এদিন খেলুৱৈসকলে সুযোগ পাই থাকে আৰু বাকী 364 দিনত প্ৰতিটো স্কুলত এনেকা খেল পাতিবলৈ এটা ইনষ্ট্ৰাক্টৰৰ প্ৰয়োজন আছে। এই প্ৰয়োজনৰ কাৰণে চৰকাৰে কি প্ৰচেষ্টা হাতত লৈছে? চাওক, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নহ'লে আমিতো খেলখনত মানে আগবঢ়াই লৈ যাব নোৱাৰোঁ। আপুনি শুনিলে আপোনালোকে খুচি হ'ব যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যেতিয়া আমাৰ এই আংগাং মাঠত যোৱা MP ইলেকশ্যনত প্ৰচাৰৰ কাৰণে আহিছিলে, তেখেতে ডিক্লেয়াৰ কৰি গৈছে যে আমাৰ এই মাঠখনত তেখেতে এটা মিনি ষ্টেডিয়াম বনাই দিব। আৰু আমি আশা ৰাখিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি কথা কয় তেখেতে সেইটো পালন কৰে। আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আপোনাৰ জৰিয়তে, এই মিডিয়াৰ জৰিয়তে আমি অনুৰোধ জনাওঁ যে আমাৰ মাঠখন সোনকালে বনাই দিয়ক, ষ্টেডিয়ামখন বনাই দিয়ক। আমাৰ বৃহত্তৰ সেই নৰ্থ কৰিমগঞ্জৰ টাউনক বাদ দিলে আমাৰ গাঁৱত ইমান ডাঙৰ এটা এৰিয়া আছে, তাত কোনো মাঠ নাই। এই মাঠখন যদি বনাই দিয়ে, ষ্টেডিয়াম বনাই দিয়ে, বৃহত্তৰ এটা মানে গ্ৰেটাৰ বদৰপুৰৰ এটা উন্নয়ন হ'ব। সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক হাত জোৰ কৰি মই অনুৰোধ জনাইছোঁ সোনকালে এইটো কৰি দিয়ক। তেখেতে আমাৰ বিশ্বাস আছে তেখেতে যেতিয়া কৈ গৈছে তেতিয়া আমাৰ সেইখন হ'বই, অলপ হয়তো টাইমটো পলম হ'ব। নিশ্চয়কৈ আপোনাৰ কথাটো যে সঁচা, আমি মিডিয়া সাক্ষী আছিলোঁ যেতিয়া মুখ্যমন্ত্ৰী ইয়াত আহি কৈছিলে এটা ফিল্ড বনাই দিবৰ কাৰণে প্ৰতিশ্ৰুতি দি গৈছে, কিন্তু তাৰপিছত ইয়াৰ কিছুমান দুষ্ট চক্ৰ আছে যে ইয়াত আংগাঙৰ এই খেলপথাৰটো বেলেগ ঠাইত লৈ যাব আৰু ইয়াত বেলেগ চিন্তা কৰি আছে। এই সম্পৰ্কে আপোনালোকে কিবা জ্ঞাত আছে? চাওক, আমিও জানো দুষ্ট চক্ৰ য'তে ত'তে থাকে, কিন্তু দুষ্ট চক্ৰতকৈ বেছি কিন্তু ভাল মানুহ সমাজত আছে। সেইকাৰণে সমাজখন ভালদৰে চলি আছে। আৰু সি যিবিলাকে দুষ্ট চক্ৰবিলাকে যদি কিবা দিগদাৰী কৰিব বিচাৰে তেনেহ'লে তেখেতে দিবা সপোন দেখিছে, দিবা সপোন সফল নহয় কেতিয়াও। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যেনেকুৱা প্ৰশাসন চলাই আছে, তেখেতৰ প্ৰশাসনে সেইটো ব্যৱস্থা ল'ব। আমি লোকেল মানুহ যিবিলাক আছোঁ, সেই দুষ্ট চক্ৰ যিবিলাকে সেই মাঠখন হ'ব নিদিবলৈ বিচাৰিছে, তেখেতে এইটো মানে ছাকচেছ নহয়, আমি তেখেতক ছাপ্ৰেছ কৰি দিম। সেইটো আমাৰ ইচ্ছা হ'ব। প্ৰতিশ্ৰুতিটো আমি দিলে নহ'ব, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দি গৈছে, সেইটো হ'ব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যেতিয়া ডিক্লেয়াৰ কৰিব তেতিয়া তেখেতৰ প্ৰশাসন আৰু ডিপাৰ্টমেণ্টৰ মানুহৰ লগত আমি ৰাইজে চৰকাৰক হেল্প কৰিম যাতে ধুনীয়াকৈ এটা আমাৰ ষ্টেডিয়াম হয় ইয়াতে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা
AR বাউন্ডারি ওয়াল, নীলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বৃহস্পতিবার সকাল 11টা থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সাধারণ সভা শুরু হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সম্পাদিকা রাজস্বী ভূঁইয়া, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি বাবুল কুড়ি, সম্পাদক রাজীব কর প্রমুখ। আমি খুব কৃতজ্ঞ এবং সাথে সাথে অত্যন্ত মর্মাহত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, আসামে এই দুটো সরকার রেশন ডিলারদের উপর যে আচরণ, রেশন ডিলারদের উপর যে মনোভাব, এই মনোভাব জানতে পেরে আমি খুব মর্মাহত। আমি ভেবেছিলাম যে কেন্দ্রে এবং রাজ্যে যেহেতু বিজেপি সরকার, সেটা এক কথা বলে ডাবল ইঞ্জিন সরকার, সেই সরকার থাকাতে আমাদের আশা ডিলারদের অসমের উপকার হবে, আমাকে বিশেষ কিছু ভাবতে হবে। এসে যা জানলাম যে এখানে রাজ্য সরকার এনএফএসএ আইনের একটা দিক মানে কেন্দ্রীয় সরকার এনএফএসএর মূল মন্ত্রটা
সারা দেশে মানছেন না, অসম্ভব মানে দিল্লি আসছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম। প্রথমত আপনাদের বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা ভেটারেন মিডিয়া পার্সন, ইউ নো বেটার দ্যান এনিবডি, আপনারা অনেকের থেকে ভালো জানেন। সেটা হলো যে এনএফএস আইন, এই আইনে 3 টাকা কিলো চাল, 2 টাকা কিলো গম, 1 টাকা কিলো মোটা দানা শস্য, বাজরা, মাইলো, এগুলো পাওয়া গেল 5 কিলো। এটা পেয়ে আসছিল ভারতবর্ষে 80 কোটি 35 লক্ষ যারা এনএফএস তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন, তারা এই কথা বলছেন, তারা তারা পেয়ে আসছে। করোনা যখন চালু, করোনার সময়, করোনা কালে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তথা ভারত সরকার, তারা গরিব মানুষের দুর্দশার কথা ভেবে আরো 5 কিলো খাদ্যশস্য বিনা পয়সা দেওয়ার কথা ভাবলাম। সেই প্রকল্পের নাম নির্ধারিত হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। 2022 জানুয়ারি মাসে হঠাৎ এনএফএস মালটা, এটা 3 টাকা 2 টাকা 1 টাকা দিয়ে 5 কিলো খাদ্যশস্য পেয়ে যাচ্ছে, সেই খাদ্যশস্যটা তুলে দেওয়া, বন্ধ করে দেওয়া। আর ওই যে অতিরিক্ত যে মালটা 5 কিলো, ওইটা বজায় থাকলো, বহাল থাকলো, এনএফএস মালটা বন্ধ। এনএফএস আইন আজও চলছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইন আজও চলছে, আজও চর্চা হচ্ছে। কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক রেশন সামগ্রী জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত একটাও রেশন বইতে পারছে না। এরপরে যে 5 কিলো করে খাদ্যশস্য বিনা পয়সা দেওয়া শুরু হলো, ওই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নাম থেকে। ইট ইজ নাথিং বাট এন ইলেকশন স্টান্ট, নির্বাচনী স্টান্ট এটা ছিল, আজও চলছে। মানুষ বোঝেননি, মানুষ প্রতিবাদ করেননি, যাদের প্রতিবাদ করার কথা তারা এগুলো নিয়ে ভাবেননি, সংসদে তোলার কথা এমপিদের তারাও ভাবেন। শিশু অধিকার আদায়ে এক অনুষ্ঠান আয়োজিত হয় করিমগঞ্জে। স্থানীয় এম.কে. গান্ধী কলেজে মানবাধিকার সহায়তা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে প্রাক্তন সিজিএম নিকুঞ্জ বরা সহ অন্যরা উপস্থিত ছিলেন। পৃথিবীর প্রায় সব দেশই সেই চাইল্ড রাইটকে, প্রথমত রাইট টু সার্ভাইভাল। রাইট টু সার্ভাইভাল মানে কি? সার্ভাইভাল মানে বেঁচে থাকা, বেঁচে থাকার অধিকার। আমাদের সংবিধানেও আছে রাইট টু লাইফ। বেঁচে থাকার অধিকার বলতে এখানে একটা সার্ভাইভাল যদিও ওয়ার্ড ইউজ হয়ে। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকের দিনটি হলো 19 নভেম্বর। সেই 19 নভেম্বর এভরি ইয়ার সারা আগে বলছি সাইকোলজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ, মানে ফিজিক্যাল অ্যাবিউজ, আদার অ্যাবিউজ, আর কতগুলি মানে সেক্সুয়াল অ্যাবিউজ, এগুলো সেগুলো বহুত অ্যাবিউজ আছে। তারপর আমার প্রিন্সিপাল স্যার তো আগে বললেন কিছু প্র্যাকটিক্যাল কথা। তারপর তিনি তো এরকমও কইছে যে আপ টু 23 ইয়ার্স মানে কি কয় গার্ল একটা যেমন আইন নিয়ম আসতে লাগে, হয়তো বা এখানে আমার মানবাধিকার প্রেসিডেন্ট সেক্রেটারি সেগুলো তার মানে কি কয় এগুলো এক সময় পার্লামেন্ট বা সংসদ এগুলোতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার হয়তো বা একদিন সেরকম হইতে পারে। কয়েকটা
এখানে বই আছে যেখানে তার মানে ইংরাজি, হিন্দি এরকমও আছে, তারপর বাংলাদেশও একটা আছে। আপনাদের লাইব্রেরিতে এটা থাকবে। যারা যারা তার মানে ইমিডিয়েট, আমি তো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির যখন আপনারা তার মানে কি করে কিছু একটা প্রবলেম, আইনি প্রবলেমে জানতে চান, তখন তার মানে একটা হেল্পলাইনও আছে, সেটা হেল্পলাইন 18 বছরের নিচে তাদেরকে চাইল্ড ধরা হয় এবং কিছু ক্ষেত্রে যারা 14 বছরের নিচে তাদেরকে চাইল্ড ধরা হয়। স্যার বলেছেন বিভিন্নভাবে চাইল্ড বলতে আলাদা 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 আইনে আলাদা আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু ইউনাইটেড নেশনস এর যেটা, সেটাতে 18 বছরের নিচের সবাইকে চাইল্ড ধরেই এই কনভেনশন বা এই ডেটা করা হচ্ছে। আমরা সবাই জানি যে ভারতের একটা সংবিধান আছে এবং আইন আছে। স্যার বলেছেন প্রত্যেকটা দেশের এরকম সংবিধান থাকে, আইন থাকে, সেগুলা সেই দেশের মানুষ মানতে বাধ্য। সেটা কারণ আমাদের রাষ্ট্রগুলা থাকে সবারেন, মানে স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইউনাইটেড নেশন সেরকম কোনো রাষ্ট্র নয়। অনেকগুলা আমাদের ছাত্রছাত্রীরা সবাই জানো যে ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘ কোনো একটা রাষ্ট্র নয়, অনেকগুলা সারা পৃথিবীর সবগুলো রাষ্ট্রের একটা সংগঠন। তাই ইউনাইটেড নেশনসে কোনো আইন বানায় না, ইউনাইটেড নেশনসে কিছু রিজলিউশন লয়, সেগুলাকে বলে কনভেনশন। কিছু কনভেনশন পাস করে এবং তাদের সিগনেটরি যে দেশগুলা, সেই দেশগুলা সেটা মেনে চলে। যেমন ফর এক্সাম্পল এই যেটা ইন্টারন্যাশনাল কনভেনশন এগেইনস্ট, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট চাইল্ড অ্যাবিউজ বা ফর চাইল্ড রাইটস 1989 এ হয়েছে, সেটা মোস্টলি অ্যাকনলেজড। পৃথিবীর বেশিরভাগ, প্রায় সব রাষ্ট্র এটা স্বীকার করেছে, এটা অ্যাকসেপ্ট করেছে। আবার কিছু কিছু ইউনাইটেড নেশনস এর কনভেনশন আছে, অনেক দেশ সেগুলাকে অ্যাকসেপ্ট করেনি, স্বীকার করেনি। কিন্তু ইন্টারন্যাশনালি সেটা হিউম্যান রাইটস হলেও সব দেশ সমান হিউম্যান রাইটস কে রিকগনাইজ করে না, কিছু দেশ বেশি, কিছু দেশ কম। যেমন ফর এক্সাম্পল আমাদের দেশ ভারতবর্ষ ইউনাইটেড নেশনস কনভেনশন অন রিফিউজি, সেটাকে ভারত সরকার স্বীকার করেনি, সিগনেটরি করেনি। ভারতে কোনো রিফিউজি আইনও নেই, সেটা ফরেনার্স হিসাবে ডাইরেক্টলি চলে, মানে শরণার্থী হিসাবে কোনো আইন নেই ভারতবর্ষে। কেউ অন্য দেশ থেকে নির্যাতিত হয়ে আসলে তাদেরকে কি করতে হবে সেরকম কোনো আলাদা আইন ভারতে নেই। এরকম তার মানে সেই রিফিউজি কনভেনশনকে ভারত সরকার সাইন করেনি। সেটা আমি বুঝালাম দুইটা কারণে। একটা হলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড কিছু আইন আছে আমরা বলি, সেটা আসলে আইন নয়, কিছু কনভেনশন, যেটা যখন একটা দেশ স্বীকার করে তখন সেই দেশ সেটার সঙ্গে মিল রেখে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।